শিহাব একরাশ মুগ্ধতা নিয়ে মিতুর দিকে তাকালো। হলুদ শাড়ি, ফুলের গহনা, হাত ভর্তি মেহেদি নিয়ে আহানের সাথে খুনসুটি করার চেষ্টা করছে। আর আহান থম মেরে বসে আছে। সে হাসল। তার নিজের যে মনের অবস্থা, আহানেরও একই অবস্থা। সে ঠিক বুঝতে পারছে অচেনা এক শিহরণ তার মনে সুর তুলছে। কিন্তু সে তো এটা চায় না, কারণ এ চাওয়া স্বার্থপর। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আহানের সামনে গিয়ে বলল, অনেক রাত হয়েছে আব্বু, এখন চলো, আবার কাল আসবো। আহান টলমলে চোখ নিয়ে উঠে এলো। সে তার বাবার মতোই মনে কথা সহজে মুখে আনতে পারে না, অবশ্য সে চায়ও না। এই মেয়েটা অর্ধেক জীবন তার চোখের বিষ ছিল, আর সারা জীবন তাই থাক। মৃত ছিল আমার চেয়ে গুনে গুনে 9 বছর, 7 মাস 11 দিনের ছোট। এটা অবশ্য আমার না, তারই মুখের বাক্য। সে যে শুধু আমার বয়সে ছোট তাই না, হাইটেও ছোট। আমি শহরে বেড়ে ওঠা লম্বা চোড়া নায়কের মতো সুদর্শন যুবক, আর সে ছোটোখাটো পুতুলের মতো সাধারণ একটা গ্রামের মেয়ে। সে ছিল আমার ফুফির ননদের মেয়ে। এত এত মেয়ের মাঝে এই মেয়েকেই কেন আম্মুর মনে ধরলো, তখন আমি বুঝতে পারলাম না। আমার চোখে তো তখন রঙিন চশমা, তবুও মায়ের উপর কথা বললাম না। এই পক্ষ ওই পক্ষ সবাই রাজি, কারণ পাত্র হিসেবে আমি তখন সোনার হরিণ। ঢাকার মতো শহরে নিজেদের বাড়ি, দেখতে শুনতে সুন্দর, ভালো চাকরি, অমতের কোনো প্রশ্নই আসে না। এই গর্বে গর্বিত আমের অহংকার ভেঙে চুরে এক নিমিষে ধূলিসাৎ করলো মিতু নামের এই সাধারণ মেয়েটি। ভেবেছিলাম গ্রামের মেয়ে, মেকআপ, শাড়ি, একগাদা গয়না পরিয়ে হয়তো হাজির করবে। তাই দেখতে গিয়ে আমার আরও আগ্রহ হলো না। ভাবলাম বাসায় ফিরে কিছু না কিছু বলে নিষেধ করে দিলেই হবে। চুপচাপ মোবাইল ঘাঁটতে লাগলাম। আর যখন মায়ের খোঁচায় সামনে তাকালাম, দেখলাম সিম্পল 3 পিসে মাথায় হালকা ঘোমটা দিয়ে চোখ মুখ শক্ত করে এক মেয়ে বসে আছে। এই চোখ মুখ শক্ত করা সিম্পল মেয়েটার কাছেই আমি প্রথম রিজেক্ট হলাম, কারণ আমি ছিলাম তার চেয়ে 9 বছর 7 মাস 11 দিনের বড়, আর তাল গাছের মতো লম্বা। তার লম্বা ছেলে পছন্দ না, সারা জীবন নাকি হাই হিল পরে ঘুরতে হবে, সেটাও তার পছন্দ না। আর সবচেয়ে বড় কথা, আমি নাকি ফ্যাদরা ধরা টাইপ ছেলে। বিয়ের পরে শুরু করব, এভাবে না, এভাবে এটা না করছো কেন, ওটা এভাবে রাখছো কেন, এইভাবে কথা বলছো কেন, খাচ্ছ কেন, বসছো কেন, হাসছো কেন। আমাকে দেখেই নাকি ঠিক বুঝেছে, তাই সে গ্রামের সাধারণ মেয়ে, সাধারণ কাউকেই বিয়ে করবে। কথায় আছে, সত্য সবসময় তিক্ত, আর তিক্ত কোনো মানুষেরই ভালো লাগে না। আমারও লাগলো না। সে আমার টাইপ ছিল না, তবুও তার রিজেক্ট আমি সহজভাবে নিতে পারলাম না। কোথায় যেন একটু বেঁধে থাকলো। সেই বাধাতেই মিতু নামের মেয়েটা আমার চোখের বিষ হয়ে গেল। তার কিছুদিন পরেই আমি বিয়ে করে ফেললাম। অফিসের এক কলিগের বোন, শহরের মেয়ে, সুন্দর, লম্বা, স্মার্ট, একেবারে পারফেক্ট ম্যাচ। কিন্তু শরীরের পারফেক্ট ম্যাচ হলেই কি আর মনের পারফেক্ট ম্যাচ হয়, সেটা বুঝতে পারলাম কিছুদিনের মধ্যেই। তার খুশি ফেসবুক, টিকটক, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ, আর আমার পূর্ণিমা রাতে বারান্দায় হাতে হাত রেখে কফি নিয়ে বসা। বৃষ্টির দিনে পুরো ফ্যামিলি মিলে খিচুড়ি আর ইলিশ ভাজা প্লেটে নিয়ে উৎসব করা। ছুটির বিকেলে রিকশায় হুট ফেলে ঢাকার ব্যস্ত রাস্তায় ওড়া। আর সে বড় বড় রেস্টুরেন্টে আর বিভিন্ন নামি দামি জায়গায় গিয়ে ছবি আপলোড করা। সেখানে না থাকে কোনো অনুভূতি, না থাকে ভালোবাসা। কোনো মানুষই কারো মনের মতো হয় না, এটা ভেবে মেনে চলার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সম্পর্ক কি আর একদিক থেকে ধরে রাখা যায়? সে উঠতে চায় মুক্ত বিহঙ্গের মতো, আর আমি চাই ক্লান্তি শেষে প্রাপ্তির সুখ। সেই সুখেই এর সমাপ্তি হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে, যেখানে নিজের স্মার্ট সুন্দরী বউ একটু নামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে অনায়াসে। যার বলি হলাম আমি, আমার পরিবার, আমার একমাত্র সন্তান।
যেই আয়নায় নিজেকে দেখে গর্ব করতাম সেই আয়নায় ফিরেও তাকাতে ঘৃণা হয়। যে চাকরি গর্ব করতাম হাসির পাত্র হব বলে সেখানে যেতে ভয় হয়। ঢাকা শহরে যে বাড়ির অহংকার করতাম সেই বাড়ি এখন গলার কাটার মতো বেঁধে। যদি ভাড়া থাকতাম এই এলাকায় থেকে পালিয়ে যেতাম বাঁচতাম। বেঁচে যাওয়া তো এত সহজ না। তিলে তিলে সময় নামক কাঁটা ঠিক বুঝাতে লাগলো কি ভুল করছো তুমি। দেখতে দেখতে সময় যেতে থাকলো। হাজারো ঘটনার তলে এই ঘটনারও সমাপ্তি হলো। শুধু কাটার মতো বিঁধে থাকলো আমার আর আমার ছোট্ট ছেলের জীবনে, যা চাইলেই উগরে ফেলা যায় না। আর এত এত কাহিনীর মধ্যে আমি ভুলেই গেলাম ওই যে ছোট্ট মোটো মিতু, যার দিকে আমি আগ্রহ নিয়ে তাকাইনি বলে একগাদা অপমান করে রিজেক্ট করেছিল। সে আবার আসলো, ভালোভাবেই আসলো। অনেক দিন পরে ফুফির বাসায় আসলাম কাজিনের বিয়ে উপলক্ষে। এসেই অস্বস্তিতে পড়লাম। সবার মুখেই এক কথা, আমার কথা আফসোসের তলে ক্ষতবিক্ষত করা। নিজের জন্য কষ্ট না হলেও ছেলেটার জন্য হয়, তার অসহায় মুখটার জন্য হয়। এই সব কথায় ছেলেটার উপর কী প্রভাব হয় এরা বুঝে না, বুঝতে চায়ও না। এত এত অস্বস্তির মধ্যে সোনালি সূর্যের মতো উদয় হলো মিতু। আমার জন্য নয়, আহানের জন্য। ছোট্ট বাচ্চা, মা নেই, অসহায় বলে দয়া করে আদর যে করছে তা না, ধমকাচ্ছে, খোঁচাচ্ছে, খেপাচ্ছে। এমনকি কিছুক্ষণ আগে দেখলাম গালের মধ্যে ঠোকনাও মারছে। আমার দেখে কলিজা কেঁপে উঠল। ওর মায়ের সাথে ডিভোর্সের পর ওর গায়ে ফুলের টোকাও দেয়নি সেখানে। আমি রাগে আহানকে টেনে সাইডে নিয়ে বললাম, এই মেয়ের সাথে কথা বলবে না। আমাকে অবাক করে দিয়ে সে বলল, ফুফি তো খুব ভালো, তার সাথে কথা বলবো না কেন? আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আদর মাখা কণ্ঠে বললাম, তুমি কি ভালো মন্দ বোঝো আব্বু? সে উপর নিচ ঝুলাতে ঝুলাতে বলল, আমি বুঝি। আমি হেসে ফেললাম, বললাম কিভাবে? সে ফিসফিস করে বলল, কাল রাতে ফুফি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল পার্কে। আমার মতো কত বাচ্চা জানো আব্বু, তাদের মা নেই, বাবা নেই, ঘর নেই। আমার তো সবই আছে, তাহলে কেন অযথা মন খারাপ থাকবো? ফুফি বলেছে এই পৃথিবীর সবার সুখের থাকার অধিকার আছে, আর যার যার সুখ তার তার নিজের খুঁজে নিতে হয়। তাই যে যা বলুক এক কান দিয়ে ঢোকাবে আরেক কান দিয়ে বের করবে। যে এত সুন্দর সুন্দর কথা বলে সে তো পচা হয় না। তাছাড়া আমার ফুফির সাথে থাকতে ভালো লাগে আব্বু। আমি আর কিছু বলতে পারলাম না। মেয়েদের প্রতি আজকাল তার ঘৃণা কাজ করে। আর আজ অনেক দিন পর এই মেয়ের প্রতি শ্রদ্ধা হলো, আর সাথে মনে অচেনা এক ভয়ও উদয় হলো আহানের জন্য। আহান দিনরাত মৃত্যুর পিছু পিছু ঘুরছে, মৃত্যু ধমকাচ্ছে, চোখ রাঙাচ্ছে, আবার কিছুক্ষণ পরে হেসে একগাদা চুমুতে চোখ নাক ভরে ফেলছে। আর আমি শুধু আর চোখে তাদের দেখি। অবশ্য সোজাসুজি দেখলেও সমস্যা নেই, কারণ এই মেয়ে তাকে গোনাই ধরে না। আমি যে আশেপাশে আছি সে খেয়ালই করে না। বিয়ের পরের দিনই এক প্রকার জোর করেই তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম, কারণ আহান বা আমার হয়তো দুজনেরই জন্য ভালো। আহান চুপচাপ শান্তশিষ্ট ছেলে, কখনো কোনো মর্জি নেই। সে যে মিতুকে মিস করছিল, শুধু আমি কেন বাড়ির সবাই বুঝলো। মা তো আফসোস করেই বলতে লাগলেন, মেয়েটা আগেই রাজি হয়নি, আর এখন তবুও যদি বিয়ে ঠিক হয়ে না থাকতো তবে এই নাতির জন্য হলেও আমি হাতে পায়ে ধরতাম। আমি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলি, আমরা এত স্বার্থপর। এরপর হঠাৎ একদিন অচেনা এক নাম্বার থেকে ফোন এলো। ফোন ধরেই আমি থমকে গেলাম। এই প্রথম তার সাথে আমার কথা বলা। আমি নিঃশ্বাস আটকে ফোন ধরেই বসে রইলাম। আর সে নির্বিকারভাবে বলল, শিহাব ভাই, আমি মিতু, ওই যে আপনার ফুফুর ননদের মেয়ে, চিনেছেন? আমি কোনো রকমে বললাম। সামনের সপ্তাহে আমার বিয়ে, জানেন তো? আমি জানি আপনারা আসবেন না। এত দূরের সম্পর্ক ধরে কেউ তো আসে না,
তবুও কোনোভাবে কি আহানকে আসতে দেবেন? আসলে আমি চাচ্ছিলাম সে আসুক। আবার কবে না কবে দেখা হয়, বিয়ের পরে বাহিরে চলে যাচ্ছি তো তাই। এরপর আর আমার কি হলো কে জানে, ডানে বামে কিছু দেখলাম না, চিন্তাও করলাম না, পুরো ফ্যামিলিকে ঠেলে ধাক্কিয়ে নিয়ে হাজির হলাম মিতুর বিয়েতে। সেই বিয়েই এখন আমার ছেলে ভেতর ভেঙে চুরে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। আহান আমার বুকে মুখ গুজে শুয়ে আছে। আমি জানি সে ঘুমায়নি। আমি তার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, ঘুমিয়ে পড়ো আব্বু, তুমি যা চাচ্ছ তা হয় না। চোখে তন্দ্রা লেগে এসেছিল, ছুটে গেল ক্যারলিং বেলের শব্দে। ফুফিদের এলাকায় মিতুদের বাড়ি। আমি আহানকে নিয়ে চলে এসেছিলাম, বাকি সবাই এখনো বিয়ে বাড়িতে। আমি এগিয়ে গেলাম, দরজা খুলে হতভম্ব হয়ে গেলাম। মিতু আমার হতভম্বের ধারের কাছেও এলো না। আমাকে ঠেলে ভেতরে ঢুকে বলল, শিহাব ভাই, আমি পালিয়ে টালিয়ে বিয়ে করতে পারবো না। আপনি এক্ষুনি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলবেন। তারা অবশ্য সহজে রাজি হবে না, তবু আহানের জন্য একটু চেষ্টা করতে পারবেন না? আমি অবাক হয়ে সামনে হলুদ শাড়ি পরা মেয়েটার দিকে তাকালাম। এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে কি শুধু মেয়েরাই পারে? না, মেয়েরা না, মায়েরা পারে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু একজন মা। মা হওয়ার জন্য বিয়ে কিংবা সন্তান 10 মাস গর্ভে ধরার কোনো প্রয়োজন নেই। মা শুধু মাই। আমি 2 কদম তার দিকে এগিয়ে একটু ঝুঁকে বললাম, শুধু চেষ্টা করব না, দরকার পড়লে পায়ে ধরে ভিক্ষা চাইব। আমার ছেলের মায়ের বলে কথা, তাকে তো এবার আর আমি ছাড়ছি না। সমাপ্ত। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লেগেছে প্লিজ প্লিজ জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।